হ্যালো স্টুডেন্টস, এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য লাইফ সায়েন্সে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে বালুরঘাট হাই স্কুল থেকে, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। পুরো একদম বিভাগ ক, খ, গ, ঘ প্রত্যেকটা বিভাগের, অর্থাৎ মোট 40 নম্বরের যে প্রশ্নপত্র হয় পুরো প্রশ্নপত্র আমরা আজকে কিন্তু সলভ করে নেব। দেখো, বিভাগ ক থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা কত। আমরা ডেন্টাল ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে আই 2/2, সি 1/1, প্রিমোলার যেটা এটা হচ্ছে ইনসিজার, এটা হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে প্রিমোলার 2/2 এবং মোলার হচ্ছে সেটা হচ্ছে 3/3। এবং আমরা জানি যে দাঁতের ক্ষেত্রে আমাদের দাঁতের উপরের দিকের এবং নিচের দিকে দুটো পার্টি আছে এবং সেখানে উপরের অর্ধেক পার্টি সেইটা আমাদের ডেন্টাল সংকেতের মধ্যে রাখা হয়, যে কোনো অর্ধেক হয় এই দিকটা বা এই দিকটা। নিচের দিকে আমরা ভাবতে পারি কেমন, আমি যদি হাফ করি তাহলে উপরের পুরো পার্টিটার মধ্যে অর্ধেকটা। তাহলে ক্যানাইন দাঁতের কথা আমাদের বলেছে, ক্যানাইন দাঁত দেখো উপরের পার্টিতে উপরের দিকে অর্ধেকে একটা, এইদিকে অর্ধেকে একটা, তাই বলতে চাইছি উপরে একটা নিচে একটা। তাহলে এই অর্ধেক পার্টিতেও তাই, উপর দিকে একটা নিচের দিকে একটা, তার মানে 1 2 3 4 টোটাল 4টি কিন্তু ক্যানাইন টিথ, তার মানে ছেদক দাঁত থাকে। মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট যেটা যেটা আমাদের পৌষ্টিক নালীতে পাচিত হয় না, হজম হয় না, সেটা হচ্ছে সেলুলোজ জাতীয় খাবার। এবি রক্ত গ্রুপ যেটা, এখানে আমাদের এ আর বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। এবি রক্ত গ্রুপ মানে তার মধ্যে এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে, কিন্তু কোনো অ্যান্টিবডি সেখানে প্রেজেন্ট থাকবে না। মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে যকৃতের মধ্যে তৈরি হয় অরিনিথিন চক্রের মাধ্যমে। যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটা হচ্ছে এভি নোড। কেমন, এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয় এবং স্বাভাবিক যেটা পেসমেকার সেটা হচ্ছে এসএ নোড। ওকে, বিভাগ খ দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। সাইনোভিয়াল তরল সেটা কি করে, অস্থিসন্ধিতে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণটাকে কিন্তু নিবারণ করে। দুটো হাড়ের সংযোগস্থলে থাকে, তাই না? তাহলে হাড়ের যেটা ঘর্ষণজনিত ক্ষয় সেটাও রোধ করে এবং স্মুথলি যেন দুটো হাড় নড়াচড় করতে পারে, ঘর্ষণজনিত বাধা দূর করার জন্য কিন্তু এই সাইনোভিয়াল তরলটা সাহায্য করে। তাহলে এইখান থেকে শুরু করে এতটা তোমরা লিখবে। ওকে, নেক্সট বিসদৃশ দেখো, তরুক্ষীর, রজন, কুইনাইন, গদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুইনাইন একমাত্র রেচন পদার্থ যেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, বাদ বাকি তরুক্ষীর, রজন, গদ এগুলো কিন্তু নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। একটি প্রাকৃতিক ও কৃত্রিম তঞ্চন রোধক পদার্থ, মানে যেগুলো রক্ত তঞ্চনে বাধা দেয়, সেরকম হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে বা যেটা থেকে যায় রক্তের মধ্যে প্রাকৃতিক, সেটা হচ্ছে হেপারিন, যেটা কি করে রক্ত তঞ্চনে মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আর কৃত্রিম যেটা যেটা আমরা যখন ব্লাড টেস্ট করি তখন সেখানে ল্যাবরেটরিতে কি হয়, আলাদা করে কৃত্রিম তঞ্চক রোধক পদার্থ, মানে যাতে রক্তটা জমাট না বাঁধে টেস্ট করা পর্যন্ত, তার জন্য একটা পদার্থ মেশানো হয়, সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট। কেমন, তোমরা এটা লিখবে সোডিয়াম সাইট্রেট। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণ করো। এখানে লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে? লালারসের মধ্যে টায়ালিন থাকে। এছাড়া আমরা লাইসোজাইমটাও লিখতে পারি। লাইসোজাইমটা সেটা জীবাণুনাশক হিসাবে কাজ করে, সেটাও এক ধরনের উৎসেচক, কিন্তু আমরা প্রধানত লালারস মানে যে উৎসেচকের কথাটা বলি সেটা হচ্ছে টায়ালিন। কেমন, তাহলে টায়ালিনের কথাটা তোমরা এখানে উল্লেখ করবে। মানুষের একটি শ্বাস পেশির নাম, সেটা হচ্ছে আমাদের রিবস, বক্ষপঞ্জরা আছে তার নিচের দিকে অবস্থিত, সেটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। কেমন, ডায়াফ্রাম বা আমি শুধুমাত্র বাংলা টার্মটা লিখলাম মধ্যচ্ছদা। সালোক সংশ্লেষে প্রথম যেটা স্থায়ী জৈব যৌগ তৈরি হয় সেটা হচ্ছে পিজিএ। কেমন, পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। পুরো নামগুলো তোমরা অবশ্যই করবে। আর যারা প্রথমবার এসছো তোমাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু তোমাদের লাইফ সায়েন্সের মধ্যে প্রথম দিকে মানে এই 3 নম্বর চ্যাপ্টারে তো অনেকগুলো ভাগ রয়েছে, সেখান থেকে আমরা দেখো প্রথম একদম 3 নম্বর চ্যাপ্টারের শুরু যেটা সালোক সংশ্লেষ, এরপরে আমরা কোষীয় শ্বসন,
অঙ্গস্তরের শ্বসন, যেগুলো চ্যাপ্টারগুলো ছিল পুষ্টি, কেমন সংবহন, পুষ্টি পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা বোধহয় সংবহন শুরু করিনি, সেটা শুরু করব, কিন্তু পুষ্টি পর্যন্ত আমাদের পুরো সাবজেক্টিভ ক্লাসগুলো মানে নোটসের ক্লাস সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। সেগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট অপশানে যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্সের প্লেলিস্টও পাবে। ফিজিক্যাল সায়েন্সেরও ক্ষেত্রে আমরা বেশ কিছু চ্যাপ্টার নোটস প্রোভাইড করেছি, কিছু কিছু চ্যাপ্টার কিন্তু আমরা বোর্ডের মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি। তাই সাবজেক্টিভ ক্লাস যারা দেখোনি অবশ্যই সেগুলো মিস করবে না, সেগুলো কিন্তু প্লেলিস্ট অপশানে গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে কিন্তু এগুলো বুঝতে বা করতে সুবিধা হবে। সবগুলো কিন্তু আমরা ক্লাসে খুব সহজ করে ডিসকাস করেছি। দেখো, সত্য মিথ্যার ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা। ম্যালপিজিয়ান কণিকা এবং ম্যালপিজিয়ান নালিকা দুটো আলাদা বিষয়। আরশোলার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আরশোলার ক্ষেত্রে ম্যালপিজিয়ান নালিকা সেটা হচ্ছে রেচন অঙ্গ, কিন্তু ম্যালপিজিয়ান কণিকা সেটা আমাদের যদি তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখাচ্ছি, টেক্সট বুকের মধ্যে দেখালে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ কোনো প্রশ্নের সমাধান করতে গিয়ে ডাউট রাখতে চাই না, বরাবরই তোমাদের 100% সঠিক আনসারে আমি প্রোভাইড করি। দেখো, এটা আমার কাছে রয়েছে প্রান্তিক পাবলিকেশনের বই। ম্যালপিজিয়ান নালিকা যেটা ম্যালপিজিয়ান টিউবিলস, এটা পতঙ্গ শ্রেণী, যেমন আরশোলা এদের রেচন অঙ্গ। ওকে, কিন্তু এটা ম্যালপিজিয়ান নালিকা দেখলাম। আবার দেখো নেফ্রনের মধ্যে আমাদের যেটা আমাদের বৃক্কের গঠনগত কার্যগত একক, সেখানে দুটো অংশ ম্যালপিজিয়ান কণিকা এবং বৃক্কীয় নালিকা। এটা কিন্তু ম্যালপিজিয়ান কর্পাসেলস, এটা কিন্তু আলাদা বিষয়। ওকে, এটা নেফ্রনের মধ্যে রয়েছে। তাহলে ম্যালপিজিয়ান নালিকা দিলে এটা আমি সঠিক বলতাম, সত্য বলতাম, যেহেতু এটা ম্যালপিজিয়ান কণিকা দিয়েছে যেটা নেফ্রনের অংশ, সেটা কিন্তু আরশোলার মধ্যে থাকে না, তার মানে এটা মিথ্যা। ওকে, তোমরা কিন্তু এটা অবশ্যই মিথ্যা করবে। এডিএইচ যেটা মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন, সেটা দেখো এর প্রভাবে বৃক্কীয় নালিকার জলের পুনঃশ্বসন ঘটে। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাস 10-এও তোমাদের যখন হরমোন চ্যাপ্টার পড়বে সেখানে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন পড়বে। প্রাণী হরমোনের মধ্যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু এডিএইচ হরমোনটা কিন্তু ক্ষরিত হয়। ওকে, এবং বৃক্কীয় নালিকায় জলের পুনঃশ্বসনে বিশেষ ভূমিকা পালন করে। আরও একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ওকে, তাহলে এটা আমরা অবশ্যই লিখব সত্য। রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম সেটা হচ্ছে ফাইব্রোনোজেন। নন প্রোটিন বলেছে, এটা অবশ্যই মিথ্যা হবে। কেমন, এটা আমরা লিখব মিথ্যা। নেক্সট আমাদের পরের পাতায় চলে যাব। এখানে খেয়াল করো ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা একদমই সহজ দিয়েছে। বিভিন্ন হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন যে কপাটিকাগুলো আছে বা ভাল্বগুলো আছে সেগুলো অবস্থান তোমরা কিন্তু একদম ক্লিয়ারলি একটা খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করবে, যাতে যে কোনো কপাটিকা কোথায় অবস্থিত, কার কার মাঝে অবস্থিত এবং তার কাজ কি সেগুলো কিন্তু মনে রাখবে। ওকে, দেখো দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত, তাহলে এটা 1 নম্বরের সঙ্গে যাবে। ক্রেবস চক্র আমরা পড়েছিলাম, ক্রেবস চক্র এটা টিসিএ চক্র বলা হয়, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র একে বলা হয়ে থাকে। ওকে, এরপরে পরজীবী এটা স্বর্ণলতা এক্সাম্পল। আর কোহল সন্ধান, এখানে ইথাইল অ্যালকোহল প্রস্তুত হয়, তাই জন্য একে কোহল সন্ধান বলা হয়। বিভাগ গ যেগুলো প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন আমি এখানে বেশিরভাগ প্রশ্ন তোমাদের শুধুমাত্র দেখিয়ে দেব, যেহেতু বেশিরভাগই ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। আর 2-1টা পোর্শন যেটা বাকি আছে সেটা আমি যখন ক্লাস প্রোভাইড করব সেখানে কিন্তু তোমরা দেখে নেবে। এখানে প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এখানে দেহ সুস্থতা, সাম্যাবস্থা, মৌলের ভারসাম্য, অর্থনৈতিক গুরুত্ব একদম সংক্ষেপে তোমরা লিখতে পারবে এবং খুব সুন্দর করে আনসারটা দেওয়া হয়েছে, তোমরা এগুলো লিখবে। ওকে, এরপরে সন্ধান প্রক্রিয়া দুটি অর্থনৈতিক গুরুত্ব, সেটাও আমি প্রান্তিকের যে পাবলিকেশনের বইটা আমার কাছে আছে সেখান থেকে দেখাচ্ছি। কেমন, এবং প্রান্তিকের ক্ষেত্রে দেখে দুটো বই হয়, এটা হাজরা আচার্যর বই আমার কাছে এখন আছে। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব সব ক্লাসে ডিসকাস করা হয়েছে, এখানে 3টে পয়েন্ট দেওয়া হয়েছে, এই 3টে তোমরা লিখবে। নেক্সট, রেসাপিনের উৎস এবং একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। রেসাপিন সেটা সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার কমানোর ওষুধ তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। এখানে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা লেখো। আমরা যখন ক্লাস প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু নোটস দেওয়া হয়েছিল, তাই না? যারা ক্লাসগুলো দেখেছো সেখানে তোমরা জানো যে নোটসে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু লেখা হয়েছে এবং বোঝানো হয়েছিল। বারবার একই জিনিস বোঝাচ্ছি না, তার কারণ যারা ক্লাস ফলো করেছো তারা সেই জিনিসগুলো বুঝে নিয়েছো। এখন রায় মার্টিন থেকে দেখাচ্ছি আমি পেজ নাম্বার এখানে 252।
এখান থেকে শুরু করে এই যে বিজ্ঞানী কর্টিস কেন বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেছেন, এর সুবিধা এবং মানে প্রয়োজনীয়তা এবং কি কি ক্ষতিকারক দিক রয়েছে, তাহলে উপকারী এবং অপকারী দুটো দিক উল্লেখ করার পরে তোমরা একটা কনক্লুশন এখানে কিন্তু টানবে। ওকে, নেক্সট দেখো বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। আমাদের দেহে দুই ধরনের শ্বেত রক্তকণিকা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট, যেগুলো হচ্ছে দেখো বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, এবং অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে অদানাদার, যেগুলো লিম্ফোসাইট, মনোসাইট। তোমরা যেরকমভাবে মনে রেখেছো সেরকমভাবে তোমরা কাজগুলো মনে রাখবে। হয়তো তুমি মনে রেখেছো এরকমভাবে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, তাহলে সেরকমভাবে মনে রাখবে যাতে গন্ডগোল না হয়। মনোসাইটের কাজে দেখো এই যে আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। লিম্ফোসাইট সেটা অ্যান্টিবডি তৈরি করা মেনলি এবং অ্যান্টিজেন ধ্বংস করা। নিউট্রোফিলের কাজ হচ্ছে নিউট্রোফিল কি করে আগ্রাসন প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল এটা হিস্টামিন ক্ষরণ করে এবং অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল সেটাও হেপারিন নামক একটা রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থ ক্ষরণ করে এবং রক্ততঞ্চনে বাধা দেয়। ওকে, তাহলে এই কাজগুলো তোমরা উল্লেখ করবে। এরপরে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। এখানেও সালোক সংশ্লেষে যখন এই মানে কারণটা যখন ব্যাখ্যা করবে, অবশ্যই সেখানে জারণ কোনটা বিজারণ কোনটা, যেটা আমরা ক্লাসে বলেছিলাম যে ক্লাসে কিন্তু এগুলো দেখানো হয়েছিল যে এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে এখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা গ্লুকোজে বিজারিত হচ্ছে এবং জল থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জারণ। তাহলে জারণের বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া এইটা কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা অবশ্যই দেবে, তাহলে আনসারটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে। কেমন, তাহলে এখানে এই ব্যাখ্যাগুলো দেবে কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে এবং কেমিক্যাল রিয়াকশন দিয়ে বোঝালে তোমরা ফুল নাম্বার কিন্তু পাবে। ওকে, বা লিখতে যদি একটু যদি ভুল হয়ে যায়, কেমিক্যাল রিয়াকশন যদি ঠিকঠাক লেখো তবুও কিন্তু ফুল নাম্বার পাবে, তাই জন্য সেটা স্কিপ করবে না। এরপরে ধমনী এবং শিরার মধ্যে গঠনগত এবং কার্যগত পার্থক্য তোমরা যে কোনো তোমাদের কাছে বই আছে সেখান থেকে তোমরা করতে পারো, নিজে বানিয়েও লিখতে পারো। গঠনগত পার্থক্য মানে এখানে ধমনী প্রাচীরটা স্থূল হয়, পেশিবল হয়, স্থিতিস্থাপক হয় এবং তার সঙ্গে লিখতে পারো এর মধ্যে কোনো কপাটিকা থাকে না। আর শিরার মধ্যে শিরার প্রাচীর অল্প পেশিবল হয়, অস্থিতিস্থাপক হয় এবং সেখানে কিন্তু কপাটিকা থাকে। তাহলে গঠনগত পার্থক্য হলো। কার্যগত পার্থক্য যখন লিখবে তখন লিখবে ধমনীর মাধ্যমে বেশি অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয় এবং ব্যতিক্রম দিতে পারো ফুসফুসীয় ধমনী। শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা। ওকে, নেক্সট আমরা বিভাগ ঘ সলভ করে নেব। এখানে আলোক নিরপেক্ষ দশা শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। যদি এই প্রশ্নের আনসার লিখতে অসুবিধা হয় সেখানে তোমরা প্লেলিস্টে যাবে, বারবার বলি প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখবে, সেখানে আমি কিন্তু পারফেক্ট যতটা লেন্থের আনসার তোমরা লিখতে পারবে সেরকমভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি। ওকে, এখানে খেয়াল করো শব্দচিত্রের মাধ্যমে, তাহলে ব্যাখ্যা করার কিন্তু প্রয়োজন নেই। আমাদের এখানে কেলভিন সাইকেল, কেলভিন সাইকেলের মধ্যে আমাদের ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন বা কার্বন স্থিতিকরণ। তারপরে আমাদের নেক্সট ছিল যে ফরমেশন অফ পিজিএলডি, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হওয়া। তারপরে আমাদের ছিল ফরমেশন অফ গ্লুকোজ তৈরি এবং লাস্ট আমাদের ছিল যে রিজেনারেশন অফ আরইউবিপি মানে রিবিউলোজ বিসফসফেট তৈরি। তো এই মানে পুনরুৎপাদন, এই যে স্টেপটা দেওয়া হয়েছে এখানে চারটে দশা, সেটা একদম কেলভিন সাইকেলের মাধ্যমে দেওয়া হয়েছে। এই কেলভিন সাইকেলটা তোমরা ড্র করবে। ওকে, বাদ বাকি এক্সপ্লেনেশন কিন্তু প্রয়োজন নেই, এখানে কিন্তু জিজ্ঞাসা করেনি, শুধুমাত্র শব্দচিত্রের মাধ্যমে এই জায়গাটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, মানে এই জায়গাটা তুলে ধরতে হবে, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এখানে উদ্ভিদের রেচন ত্যাগের যে কোনো দুটি পদ্ধতি আমি এটা টেক্সট বুক থেকে দেখাচ্ছি, একদমই সহজ। এটা রেচন পত্রমোচনটা দেবে। পত্রমোচন তোমরা এমনিই জানো যে শিমুল আমলকি আমরা বেশ কিছু পর্ণমোচী উদ্ভিদ আছে যারা নির্দিষ্ট ঋতুতে বিশেষ করে শীতকালে পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। আবার এমনি গাছগুলো আছে যেগুলো চিরহরিত, সারা বছর দিয়ে একটা করে পাতা ঝরায়। বাকল মোচন সেগুলো অর্জুন, পেয়ারা, ইউক্যালিপটাস এগুলো ছাল বা বাকল, তাই না, বাকল বা ছাল একই জিনিস। সেটাতে রেচন বস্তু জমা রাখে, তারপর একটা নির্দিষ্ট সময় সেগুলো ত্যাগ করে বা সেগুলো বাকল মোচনের মাধ্যমে বা ছালটাকে ছাড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু তারা রেচন বস্তু শরীর থেকে বাইরে বের করে। আমাদের এখানে দুটো বলেছে, এখানে তিনটে আছে, যে কোনো দুটোই তাহলে তোমরা উল্লেখ করবে। ওকে, এরপরে অথবা দিয়ে প্রশ্ন, গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন। প্রথমে গ্লোমেরুলীয় পরিশ্রুত তরল কি সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। আমরা দেখব যে এখানে অন্তর্মুখী ধমনিকা, যেটা এই যে অন্তর্মুখী ধমনিকা,
বোম্যান ক্যাপসুলে প্রবেশ করে প্রায় 50টি জালক সৃষ্টি করে। এদের একসঙ্গে গ্লোমেরুলাস বলে। কেমন, এই যে ভেতরে জালক সৃষ্টি করেছে, একদম সূক্ষ্ম 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 জালক সৃষ্টি করেছে ভেতরে ঢোকার পরে, মানে অন্তর্মুখী ধমনিকা ভেতরে ঢুকে গিয়ে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জালকে ভেঙে গেছে, প্রায় 50টি জালক সৃষ্টি করেছে, সেটাকে একসঙ্গে আমরা গ্লোমেরুলাস বলি। এই জালকগুলো আবার যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর এই যে বাইরের দিকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বহির্মুখী ধমনিকা। কেমন, অন্তর্মুখী ঢুকে যাচ্ছে, তারপর এখানে জালক সৃষ্টি করছে প্রায় 50টা, তারপর বেরিয়ে যাচ্ছে, সেটা বহির্মুখী ধমনিকা। ওকে, অন্তর্মুখী ধমনিকা থেকে বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হয়। দেখো, এটা থেকে এই ব্যাসটা অনেকটা ছোট, চিত্রে তোমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছ। তাই গ্লোমেরুলীয় অংশে চাপ সৃষ্টি হয়, যেটা বেরোনোর রাস্তা সেটা ছোট, তো তাহলে এইখানে চাপ সৃষ্টি হবে, বেরোতে পারছে না অতটা, যেহেতু মুখটা বা ব্যাসটা ছোট। ওকে, এই চাপের প্রভাবে গ্লোমেরুলীয় এবং বোম্যান ক্যাপসুলের ভিসেরাল স্তরের প্রাচীর ভেদ করে রক্ত থেকে রক্তকণিকা, প্লাজমা প্রোটিন বাদে রক্তের জলীয় অংশ বোম্যান ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। এই তরলকে বলা হয় গ্লোমেরুলীয় পরিশ্রুত তরল। এবার এই তরলের মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ, অধিকাংশ জল, এগুলো কিন্তু থেকে যায়, যা পরবর্তীকালে তোমরা এরকমভাবে লিখবে, যা পরবর্তীকালে বৃক্কীয় নালিকা দ্বারা পুনঃশোষণ ঘটে এবং বৃক্কীয় নালিকার কোষগুলি কিছু বস্তু ক্ষরণ করে এবং এগুলি বৃক্কীয় নালিকার তরলের সঙ্গে মিশে যায়। এরপরে যদি কোনো বস্তু যেমন অ্যামোনিয়া, অজৈব ফসফেট, কেমন হিপিউরিক অ্যাসিড উৎপন্ন করে বৃক্কীয় নালিকার তরলে মিশিয়ে দেয়, তারপরে যেটা তৈরি হয় সেটাকে আমরা মূত্র বলি। এভাবে গ্লোমেরুলীয় যেটা পরিশ্রুত সেটা পরাপরিশ্রবণ পদ্ধতি, পুনঃশোষণ, ক্ষরণ এবং নতুন পদার্থের উৎপাদনের মাধ্যমে মূত্রে পরিণত হয়। তাহলে প্রাথমিক যেটা তরল গ্লোমেরুলীয় পরিশ্রুত সেটা কিন্তু মূত্র নয়, সেই পরিশ্রুতটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যাওয়ার পরে অবশেষে মূত্রে পরিণত হয়। তাই গ্লোমেরুলীয় পরিশ্রুতকে আমরা কখনোই মূত্র বলতে পারবো না। এর সাথে প্রশ্ন আছে, ফ্লোয়েমের মাধ্যমে কিভাবে খাদ্য পরিবাহিত হয়। এটা আমাদের টেক্সটের মধ্যে ভালো করে দেওয়া হয়েছে এবং সংক্ষেপে দেওয়া হয়েছে। রেফারেন্স যদি আমরা করতে যাই সেখানে কিন্তু অনেকটাই জটিলভাবে দেওয়া হয়েছে। এখানে দেখো খুব সুন্দর করে ভর প্রবাহ মতবাদ, কিভাবে এই যে সোর্সে খাদ্যের ঘনত্ব বৃদ্ধি, তারপরে ফ্লোয়েম লোডিং, তারপরে সিগন্যালের মাধ্যমে কীভাবে খাদ্যের পরিবহন ঘটে এবং লাস্টে ফ্লোয়েম আনলোডিং সেটা কিভাবে হয় ক্লাসে আমাদের বোঝানো হয়েছে। এই আনসারটা তোমরা লিখবে। ওকে, এতটা পর্যন্ত। আর নেক্সট কোয়েশ্চেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন? আনসারটা দেখে নাও। লিখবে, সিগারেটের ধোঁয়ায় উপস্থিত নিকোটিন, কার্বন মনোক্সাইড বা অন্যান্য ক্যান্সার উদ্দীপক পদার্থগুলি মানুষের মুখ, শ্বাসনালীতে এবং ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ। এছাড়া ধূমপানের ফলে কাশি, এনফাইসেমা, হাঁপানি প্রভৃতি রোগ সৃষ্টি হয়। হৃৎপিণ্ডের করোনারি আর্টারি সংক্রান্ত রোগ, হৃৎপিণ্ডের যন্ত্রণা বা অ্যানজাইনা পেক্টোরিস রোগ হয়। এছাড়া ধূমপানের ফলে প্লুরেসি, অ্যানথ্রাকোসিস, হাঁপানি, এনফাইসেমা, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস ইত্যাদি রোগ হতে পারে। তাই ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকারক। এরকমভাবে সংক্ষেপে লিখবে। আর যদি এইগুলো দু একটা করে তোমরা এক লাইন করে ব্যাখ্যা করতে পারো, অসুবিধা নেই, সেগুলো তোমরা করতে পারো। কিন্তু এখানে দেখো 2 নম্বর দিয়েছে, তাহলে বেশি লেখা দরকার নেই, শুধুমাত্র নামগুলো, রোগেরগুলো নামগুলো, মানে বিশেষ করে হৃৎপিণ্ডের উপর বা ফুসফুসের উপর বা শ্বাসতন্ত্রের উপর কী কী প্রভাব ফেলে সেগুলো তোমরা উল্লেখ করবে। ওকে, এখানে বলছে তুমি আজ সকালে পরীক্ষা দিতে আসার আগে ভাত, ডাল ও একটা মাছ ভাজা খেয়েছো। পুষ্টিগুলোর বিভিন্ন অংশে কীভাবে পরিপাক হবে সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। ওকে, তাহলে আমরা এটা করব। দেখো, এখানে ভাত, যেটা প্রথম যেটা খাবার খাচ্ছে, ভাতটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। তোমরা লিখবে যে প্রথমে যে ভাত যেটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। ওকে, নিয়ে লিখবে যে নিচে পরিপাকনালীর বিভিন্ন অংশে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক আলোচনা করা হলো। তারপরে একদম শুরু করবে মুখবিবরে কীভাবে টায়ালিন আর মল্টেজ, টায়ালিন ওই শ্বেতসারকে মল্টোজে, আর মল্টোজের উপর আবার ক্রিয়া করে নিয়ে 2 অণু গ্লুকোজ তৈরি করে। পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়, পাকস্থলীর মধ্যে তোমরা প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এবং অ্যামাইলেজ মল্টেজ এই সমস্ত উৎসেচকগুলো পাও। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ সেটা সেদ্ধ এবং অসেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। অ্যামাইলেজ মল্টেজ সেটা মল্টোজকে 2 অণু গ্লুকোজে পরিণত করে। তারপর ইলিয়ামে আন্তরিক রস পরিপাক কীভাবে ঘটে, এখানেও এই সমস্ত উৎসেচকগুলো থাকে এবং এগুলো এরকমভাবে কিন্তু দেখো লাস্টে গ্লুকোজে এবং গ্যালাক্টোজে কিন্তু পরিণত করে।
তাহলে মানে ভাতের পরিপাকটা হলো। তারপর লিখবে ডাল এবং মাছ, সেটা প্রোটিন জাতীয় খাদ্য, এবং মানুষের পরিপাক নালীর বিভিন্ন অংশে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করা হলো। এরকমভাবে স্টার্ট করবে। স্টার্ট করার পর এখানে লিখবে লালারসে কোনো প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক বা প্রোটিন পরিপাকের উৎসেচক থাকে না, তাহলে মুখবিবরে প্রোটিনের কোনো পরিপাক হবে না। সরাসরি পাকস্থলীতে যাবে, সেখানে মানে HCl দ্বারা নিষ্ক্রিয় পেপসিনটা সক্রিয় পেপসিনে পরিণত হবে, নিয়ে সেটা প্রোটিনের উপর কাজ করে পেপসিনটা পেপটনে পরিণত করবে। কেমন? তারপরে দেখো ডিউডেনামে আসবে, সেখানে অগ্নাশয় রস দ্বারা পরিপাক হবে, সেখানে ট্রিপসিন উৎসেচক থাকে, প্রোটিন বা পেপটনের উপর ক্রিয়া করে লোয়ার পেপটাইড তৈরি করবে। এরপরে যখন ইলিয়ামে যাবে, ইলিয়ামে যাওয়ার পরে সেখানে আন্তরিক রস দ্বারা পরিপাক হবে, মানে ওই যে লোয়ার পেপটাইড যেটা তৈরি হয়েছে ডিউডেনামে, সেখানে ইরিপসিন উৎসেচকের প্রভাবে সেটা অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিনের একদম ক্ষুদ্রতম মানে সরল অংশে মানে অ্যামিনো অ্যাসিডে কিন্তু সেটা পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে দুই ধরনের খাবার ছিল আমাদের, ভাতটা শর্করা জাতীয় আর ডাল এবং মাছ সেটা প্রোটিন জাতীয়। সেটা কীভাবে পরিপাক হলো সেটা তোমরা এরকমভাবে দেখাবে। ওকে, চিত্রে চলে আসবো। আমাদের এখানে চিত্র থেকে 5 নম্বর প্রশ্ন আসবে, ভালো করে প্র্যাকটিস করবে। এরপর সাজেশনের ক্লাস দেবো, সেখানে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, সাজেশনের ক্লাস দেখার আগে এখন যে ক্লাসগুলো হচ্ছে সাবজেক্টিভ ক্লাস, সেগুলো বেশি মনোযোগ সহকারে দেখা, এখন সময় আছে, ক্লাসগুলো দেখতে সুবিধা হবে, সময় পাবে তোমরা। এখন থিওরি ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। এখানে দেখো প্রথমে মানব হৃৎপিণ্ডের এখানে ছবিটা দিতে বলেছে, এবং যে অংশগুলো অঙ্কন করতে বলেছে বা চিহ্নিত করতে বলেছে সেগুলো তোমরা দেখাবে। বাম নিলয়, ফুসফুসীয় শিরা, মহাধমনী, ত্রিপত্র, কপাটিকা, এরকমভাবে ছবি অঙ্কন করবে। উপরের দিকে এগুলো মহাধমনী, কেমন, এবং ফুসফুসীয় শিরা, এই নিচের দুটো ফুসফুসীয় শিরা, উপরের দুটো হচ্ছে ফুসফুসীয় ধমনী। যেগুলো বলেছে সেগুলো অবশ্যই দেখাবে। তারপরে যদি তুমি এক্সট্রা দেখাতে চাও, নির্ভুলভাবে যদি দেখাতে পারো, অবশ্যই দেখাবে। ওকে, ত্রিপত্র কপাটিকা এখানে থাকে, ডান অলিন্দ, এবং এখানে দেখো ডান নিলয়ের মাঝখানে এখানে থাকে ত্রিপত্র কপাটিকা, এগুলো তোমরা দেখাবে। ওকে, আর লাস্টে আরও একটা চিত্র দেওয়া ছিল এখানে, সেটা হচ্ছে নেফ্রনের চিত্র। নেফ্রনের চিত্রটা আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি। অন্যান্য রেফারেন্স বইও সুন্দর করে দেওয়া হয়েছে, প্রান্তিকেও দেওয়া হয়েছে, রায়মার্টিনে একটু সুন্দর করে আরও সহজ করে দেওয়া হয়েছে। ছবিটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে এরকমভাবে। এই যে নেফ্রনের ছবিটা তোমরা অঙ্কন করবে, এবং বোম্যান ক্যাপসুল যেগুলো দেখাতে বলেছে। আর কি বলেছে এখানে? অন্তর্মুখী ধমনিকা, সংগ্রাহক নালিকা, হেনরি লুপ। এই যে তাহলে এখানে এই নিচের দিকে ইউ আকৃতি যেটা, সেটা হচ্ছে হেনরি লুপ। অন্তর্মুখী ধমনিকা দেখাবে, বহির্মুখী দিয়ে দিচ্ছে গ্লোমেরুলাস, বোম্যান ক্যাপসুল। সংগ্রাহক নালিকা, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা, সবগুলো তোমরা কিন্তু দেখাবে। কেমন? এটা দূরবর্তী, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। শুধু সংগ্রাহক নালিকা বলে, তাহলে এইটা হচ্ছে সংগ্রাহক নালিকা। ওকে, এটা পেজ নাম্বার 384। তাহলে আজকে আমরা 1 নম্বর সেটটা পুরো সলভ করে নিলাম। এরপরে নেক্সট যে সেটগুলো আছে সেগুলো আমরা সলভ করবো, এবং পাশাপাশি সাবজেক্টিভ ক্লাস মানে আমাদের পুষ্টি তো হয়ে গেছে, পুষ্টি চ্যাপ্টার হয়ে গেছে, রেচনটা পড়ে আছে, আর এখানে যে সংবহনের যে জায়গাটা আছে সেটা আমাদের বাকি আছে। কেমন? সংবহন বা সার্কুলেশন, সেগুলোর ক্লাসও চলবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সাবজেক্টিভ ক্লাস, সেগুলো তোমরা দেখবে। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, এবং বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।